আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ এবং স্বাগতম। আজকে আমরা সপ্তম অধ্যায়ের খতিয়ানের একটি সৃজনশীল অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি গত ক্লাসে খতিয়ান কি, কাকে বলে, গুরুত্ব এবং এর বৈশিষ্ট্য এগুলো আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমি একটি অঙ্ক তোমাদেরকে বুঝাবো। কারণ আমি আগের ক্লাসেও বলেছিলাম যে খতিয়ান একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। আজকে আমরা যে অঙ্কটা শিখব, আমি মনে করি যে এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝো খতিয়ানটা কিভাবে করতে হয়, তাহলে নেক্সট অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে আশা করছি। তো আমরা শুরু করে দিই। প্রথমেই আমি সৃজনশীল 1 নম্বর অঙ্কটা একটু পড়েই, যে ঢাকার নিরাময় ফার্মা এর 2017 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। এখানে জাবেদার মতোই ঠিক কতগুলো লেনদেন অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখান থেকে ক নাম্বারটা যেটা চেয়েছে সেটা আগের অঙ্কের সাথে তোমরা মিল পাবে। যেমন উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। অর্থাৎ আমরা ব্যবসা করার সময় যখন শুরুতে যা কিছু নিয়ে, কোনো নগদ টাকা, কোনো পণ্য, মানে কোনো ধরনের আসবাবপত্র বা কোনো সরঞ্জাম যেগুলো নিয়ে ব্যবসা শুরু করে, ঠিক সেগুলোর যোগফলটাই হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন। তো আমরা প্রথমেই যদি একটু ছক করে নিই, যে উপরে লিখব প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। ঠিক নগদ 55,000, অফিস সরঞ্জাম কম্পিউটার হচ্ছে 50,000 আর পণ্যদ্রব্য 30,000, টোটাল যোগ করে আমার দাঁড়ালো 1,35,000। তো আমার মোটামুটি ক নাম্বার অঙ্কটা আমি আগেও এই টাইপের অঙ্ক তোমরা করেছো, সো বুঝতে পারবে। তো নেক্সট আমি যেটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা তোমাদের কাছে, এটা সহজেই লাগবে, কারণ এটা তোমরা জাবেদা, গত ক্লাসটা আমরা ষষ্ঠ অধ্যায়ে আমরা জাবেদার উপরে পেয়েছিলাম। তো জাবেদার আমি যেটা আগেও বলেছিলাম যে আমরা যখন জাবেদা করব, সেই জাবেদাটা আমাদের খতিয়ানের সহায়ক হবে। অর্থাৎ এই জাবেদা যে করতে পারবে, সেই জাবেদা থেকেই হেল্প নিয়ে খতিয়ান করতে পারবে। তো আমি একটু আমরা যখন এক্সপার্ট হয়ে যাব, যখন আমরা খতিয়ান করতে করতে এক্সপার্ট হয়ে যাব, তখন আমাদের জাবেদা আর করে দেখাতে হবে না। তো যেহেতু এখানে আমাদের অঙ্কেই চেয়েছে, সেক্ষেত্রে আমাদের করে দেখাতেই হবে। জানুয়ারি 3 থেকে জানুয়ারি 27 তারিখের লেনদেনের সাধারণ জাবেদা দেখাও। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই আছে, একটু বলে যাই, কারণ আমরা এটা খতিয়ানে অ্যাড হবে, তাই আমরা একটু আগের থেকে একটু ধারণা দিয়ে যাচ্ছি। জানুয়ারি 3, জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয়। কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে যদি সেখান থেকে ক্রয় বলা হয়, নগদ কথা উল্লেখ না থাকে, আমরা ধরে নিব সেটা ধারে ক্রয়। সো আমরা এখানে বলতে পারি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ব্র্যাকেটে লিখব জাহান ড্রাগস ক্রেডিট, টাকা বসিয়ে দিব, ধারে ঔষধ ক্রয়। জানুয়ারির 7 তারিখে ছিল পুরাতন একটি প্রিন্টার মেশিন ক্রয়। তোমরা জানো অফিসের জন্য যদি কোনো বড় ধরনের কোনো সরঞ্জাম ক্রয় করা হয়, তার নাম আমরা দেই অফিস সরঞ্জাম। যেহেতু এখানে আমরা ক্রয় করেছি জানুয়ারি 7 তারিখ, পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়। তো যেহেতু আমরা বিক্রয় করেছি, তো বিক্রয় করলে অবভিয়াসলি আমরা টাকা পাই, তাই নগদান হিসাব ডেবিট, আর অফিস সরঞ্জাম চলে গেছে মানে বিক্রয় করে দিয়েছে, তাই এটা হচ্ছে ক্রেডিট, পুরাতন প্রিন্টার মেশিন ক্রয়। জানুয়ারি 18 তারিখে লেখা আছে যে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ঔষধ ফেরত। অর্থাৎ ক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত দিয়ে দিই, তখন ধারে ক্রয়ের যে জাবেদাটা হয়, যে ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট, ঠিক সেম যখন ক্রয়টা ফেরত দিয়ে দেই, তখন ক্রয় ফেরত উল্টা দিকে ক্রেডিট হয়ে যায় এবং পাওনাদার জাহান ড্রাগস ডেবিট হয়ে যায়। এটা বিক্রয়ের ক্ষেত্রেও সেম। বিক্রয় যেমন ক্রেডিট হয়, যখন বিক্রয় ফেরত হয় তখন বিক্রয় ফেরত ডেবিট হয় এবং দেনাদার ক্রেডিট হয়। এটা তোমরা পরবর্তীতে পাবে। জানুয়ারি 27 আছে নগদে ঔষধ বিক্রয়। এটা একেবারেই নগদ টাকায় বিক্রি করা হয়েছে। বিক্রয় অবভিয়াসলি অলওয়েজই ক্রেডিট এবং নগদান হিসাব ডেবিট। সো আমাদের জাবেদা কমপ্লিট। এবার আমরা সবচেয়ে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে খতিয়ান। খতিয়ানটা করতে গেলে আমাদের প্রথমে একটু ছক সম্পর্কে ধারণা নিতে হবে। দেখো তোমরা, প্রথমে আমি যে ছকটা আমি খতিয়ানটা করেছি সেটা চলমান জের ছক। আমাদের ছক দুই প্রকারের হয়, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। অনেক সময় পরীক্ষায় তোমাদের যে কোনো একটা ছকের নিয়ম উল্লেখ করে দিতে পারে, যে ধরো টি ছকে করো খতিয়ানটি বা চলমান জের ছকে করো, সেক্ষেত্রে তোমাদের ওই উল্লিখিত ছকটিতেই করতে হবে। কিন্তু যখন তোমাদের কিছু বলা থাকবে না, তখন তোমরা তোমাদের সুবিধা মতন ছকে করতে পারবে। তো আমি আজকে একটু চলমান জের ছকটা তোমাদের দেখাচ্ছি। নেক্সট আমি অন্য একটি অঙ্কে আমরা টি ছকেও ব্যবহারও আমি দেখাবো। আমি চাই তোমরা দুইটাই শিখে রাখো। তো প্রথমেই আমরা চলমান জের ছক করতে গেলে আমাদের ছকটার চেহারাটা হবে ঠিক এরকম।
তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট। তার মানে ডেবিট ক্রেডিটের 4টা টাকার ঘর হবে। প্রথমে আলাদা করে ডেবিট ক্রেডিট, তারপর উদ্বৃত্ত বা ব্যালেন্স লিখতে পারো, সেই ঘরে আবার মাঝখান থেকে দাগ করে হবে ডেবিট ক্রেডিট। তার মানে আমরা 1 2 3 4 5 6টা ঘর করব। সেই 6টা ঘরের ভেতরে 6 নাম্বার ঘরটাকে আমরা উপর থেকে কেটে সেটাকে আবার 2টা পার্টে ভাগ করেছি। সো এখানে হয়ে গেল আমার 7টা ঘর। এইভাবে ঠিক আমরা যখন অঙ্কটা করতে যাব, আমি একটু দেখাচ্ছি তোমাকে অঙ্কটা কিভাবে আমি করেছি। প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এখানে 4টা আমাদের খতিয়ান করতে বলেছে। দেখো, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব। সো সেই ক্ষেত্রে প্রথমেই আমরা নগদান হিসাব যখন করতে যাব, আমাদের মাথায় রাখতে হবে আমরা অঙ্ক করছি নগদান হিসাব, মানে ছকটা আমাদের নগদান হিসাবে। তার মানে শুধু নগদের লেনদেনগুলোই এটার মধ্যে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জাবেদাটা তখন হেল্প করবে। তখন তুমি দেখো যে এখানে কিন্তু আমার মাত্র 4টা ঘর আছে, কিন্তু এখানে আমাকে সবগুলো লেনদেনের ভিত্তিতেই আমাকে খতিয়ানটা করতে হবে। তো সেক্ষেত্রে দেখা গেছে এই যে 4টা আমি জাবেদা করলাম, এর মধ্যে আমার একটা এবং 2টা, এই 2টা আমার নগদে আছে। কিন্তু আমরা যেগুলোর জাবেদা করিনি সেগুলোও আমাদের একবার পর্যবেক্ষণ করতে হবে। যেমন প্রথমেই দেখো, নগদ 55,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছিল, দেখতে পাচ্ছ। তাহলে এক্ষেত্রে কিন্তু নগদান হিসাব ডেবিট, এই যে মূলধন হিসাবের মধ্যে পড়ে গেছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো আমরা যখন খতিয়ান করব তখন আমরা নগদের ঘরে যখন লিখব, নগদের টাকাটা নগদের হবে, কিন্তু নামটা হবে তার বিপরীত। অর্থাৎ যখন আমরা নগদের জাবেদা করব, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তখন আমাদের মূলধন হিসাব নামটা এখানে লিখতে হবে, অর্থাৎ বিপরীত নামটা লিখতে হবে, কিন্তু টাকা ঠিকই নগদ 55,000 টাকাই বসাতে হবে। এখন এই ক্ষেত্রে যে কাজটা আমাদের করণীয় সেটা হচ্ছে ওই টাকাটা, যেহেতু নগদান ডেবিট, নগদ যে এই ঘরটা নগদান হিসাবের ঘর, তো নগদ যদি ডেবিট হয় তাহলে টাকা ডেবিটে বসবে, নগদ যদি ক্রেডিট হয় তাহলে টাকা ক্রেডিটে বসবে। সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট ছিল বলে আমি 55,000 টাকা ডেবিটে বসালাম, এবং সাথে সাথে এই টাকাটাই উদ্বৃত্তের ডেবিট ঘরে বসবে। অর্থাৎ প্রথম যে ছকটায় বসবে সেটা যদি ডেবিট হয় তাহলে উদ্বৃত্ত ডেবিট হবে, যদি সেটা ক্রেডিট হয় তাহলে উদ্বৃত্ত ক্রেডিট হবে। প্রথমটা বুঝতে পারলে। এবার 7 তারিখের লেনদেনেও কিন্তু সেই নগদ আছে। 7 তারিখে নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ক্রেডিট, এই যে দেখো নগদান ডেবিট দেখাচ্ছে, কিন্তু নাম আমি নগদান দিতে পারবো না, নাম দিতে হবে আমার অফিস সরঞ্জাম হিসাব। তাই আমি এখানে লিখলাম অফিস সরঞ্জাম হিসাব, কিন্তু টাকা কিন্তু নগদান হিসাব ডেবিট, যেহেতু নামও তার, পদবিও তার, এবং টাকার তারই হিসাব মতে বসবে, শুধু নামটা হবে ভিন্ন। সেই ক্ষেত্রে 3200 টাকা আমার ডেবিট, এবং ডেবিট যোগ করতে হবে আমাকে। এক্ষেত্রে একটা সূত্র বলো, বুঝে নাও। যেমন ডেবিট আর ডেবিট হলে যোগ, আর ডেবিট আর ক্রেডিট হলে বিয়োগ, আবার ক্রেডিট আর ক্রেডিট হলে যোগ, আর ডেবিট ক্রেডিট হলে বিয়োগ। মানে একই জাতীয় রাশি হলে যোগ, আর ভিন্ন জাতি হলে বা রাশি হলে বিয়োগ। সেক্ষেত্রে 3200 টাকা 55,000 টাকার সাথে যোগ হয়ে 58,200 টাকা হয়েছে। ঠিক 27 তারিখেরও বিক্রয় হিসাবটা সেমভাবে দেখো তোমরা, এখানেও নগদান ডেবিট, ওই দেখো 1,40,000 টাকা। তাহলে এখানেও সেই নগদের ঘরে 1,40,000 টাকা ডেবিটেই বসাচ্ছি, কিন্তু নাম দিব বিক্রয়, এবং এই সেমভাবে যোগ করে 1,98,200 টাকা তোমার ব্যালেন্স বের হয়ে গেল। এটা নগদের ব্যালেন্স, এটাকে বলে জের নির্ণয় করা বা উদ্বৃত্ত নির্ণয় করা। ঠিক সেম ওয়েতে আমি অফিস সরঞ্জাম যখন আমি করব, তখন অফিস সরঞ্জাম যদি ডেবিট হয় তাহলে সেটা ডেবিটের ঘরে বসবে, কিন্তু নাম হবে বিপরীত। যেমন শুরুতেই আছে কম্পিউটার অফিস সরঞ্জাম, এটা ডেবিট, আর কি মূলধন হিসাব ক্রেডিট, কিন্তু নাম দিব আমি মূলধন হিসাব, কিন্তু ডেবিট কিন্তু সেই অফিস সরঞ্জামের ঘরে অফিস সরঞ্জামের মতোই বসবে। অর্থাৎ অফিস সরঞ্জাম ডেবিট, তাই আমি ডেবিটে বসাবো, এবং টাকাও অফিস সরঞ্জামেরই বসাবো, এবং ব্যালেন্সও 50,000 টাকা নগদেই বসাবো, এইভাবে ডেবিটেই বসাবো। এইভাবে আবার ঠিক 7 তারিখেও ওই সেমভাবে, যেমন নগদটা যেভাবে করেছি ঠিক অফিস সরঞ্জামটাও সেমভাবে, ক্রয় হিসাবটাও ঠিক যখন ক্রয়ের ঘরে তুমি আসবে, ক্রয় যদি ডেবিট হয় তাহলে তুমি ডেবিটে বসবে, ক্রয় যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিটে বসবে, তবে সেক্ষেত্রে নাম হবে বিপরীত। ঠিক পাওনাদারের ক্ষেত্রেও তাই। আমি প্রথম দুটো দেখিয়ে দিলাম,
আমি আশা করব প্রথম দুটোর সাথে তোমরা দ্বিতীয় দুটো তোমরা ট্রাই করবে, এবং অনলাইন ক্লাসে যখন তোমরা যদি কোনো সমস্যা বোধ করো সেটা আমাকে অবশ্যই জানাবে, বলবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।